নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। আরো একটি নিউ এপিসোডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি লিভার ডিজিজ এই বিষয়কে সঙ্গে নিয়ে। লিভার আমাদের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান, কিন্তু লিভারে একটাই অর্গান, কিন্তু নানা রকম রোগ কিন্তু লিভারে বাসা বাঁধতেই পারে। সঠিক সময় সঠিক যদি পদক্ষেপ নিচ্ছেন একটা জীবন বাঁচতে পারে, কিন্তু কোনো রকম মিসটেক একটা ছোট্ট লিভার ডিজিজকে কেন্দ্র করে এমন সিভিয়ার হতে পারে, মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। তাই আজকে লিভার ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষয়ে যিনি বিশদে আলোকপাত করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম SSKM হসপিটাল। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। লিভারে নানা রকম প্রবলেম তো হয়, তবে ভীষণ কমন মানুষ যেটা জানেন অলমোস্ট প্রত্যেকেই, যে জন্ডিস। এই যে জন্ডিসটা হলে আমরা কি কি ভাবতে পারি, কি ভাববো? জন্ডিস একটা বেসিক্যালি একটা সিমটম। ধরুন আপনার চোখ হলদে হলো, বা আপনার ইউরিনটা দেখছেন হলদে হচ্ছে, পেটে একটা ব্যথা করছে, জ্বর আসছে, খিদে কমে গেছে, এটা সাধারণত ভাইরাল হেপাটাইটিসের সিমটম। হয়তো দেখা গেল অনেকের হতে পারে হেপাটাইটিস A বা E, যেখানে জলবাহিত রোগ থেকে হয়েছে। আবার ধরুন কারোর হয়তো একটা খুব জোরে একটা পেটে ব্যথা করলো, তার সঙ্গে সঙ্গে তার জন্ডিস হলো, জ্বর হলো, ব্যথাটা এখানে চলে আসলো, ঘাড়ে চলে আসছে। হতে পারে এটা গল স্টোন থেকে হচ্ছে, কোলাঞ্জাইটিস হচ্ছে। বা ধরুন একটা বয়স্ক মানুষ, তার 65 বছর বয়স কি 70 বছর বয়স, তার দেখা যাচ্ছে আস্তে আস্তে জন্ডিসটা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। এই পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস এটা হয়তো একটা ক্যান্সার হতে পারে, সিএ হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস হতে পারে। বা অনেকে ধরুন একটা বয়স্ক ভদ্রমহিলা, ধরুন তার খুব চুলকাচ্ছে, 6 মাস ধরে খুব চুলকাচ্ছে, তার দেখা গেল আস্তে আস্তে 6 মাস পরে তার জন্ডিস ডেভেলপ করছে। এটা হতে পারে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হতে পারে। সেরকম বিভিন্ন সিমটম অ্যানালিসিস করে আমরা অনেক সময় বলে দিতে পারি যে তার কি কারণে জন্ডিসটা হয়েছে। এবং সিমটম অ্যানালিসিসকে পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করি কনফার্মেশন করবার জন্য, তারপরে আমরা থেরাপি শুরু করি। জন্ডিস শরীরে এই যে ডিসকালারেশন দেখা যাচ্ছে, একটা হলুদ মানে ইয়েলো ডিসকালারেশন বিভিন্ন জায়গায়, এর তো নানা রকম কারণ থাকছে। এইবার এই যে সিমটমস গুলো বেসিক্যালি শুধুমাত্র ইয়েলো ডিসকালারেশনটা কি, না আর কি সিমটমস হতে পারে? অনেক সময় যেটা হয়, ধরুন আপনার খিদে কমে যাচ্ছে, জ্বর আসছে, পেটে ব্যথা করছে, এই যে সিমটম, এগুলো ভাইরাল হেপাটাইটিসে ফেভারে যাচ্ছে। আর যদি দেখা যায় কোনো খুব চুলকাচ্ছে, সারা শরীরটা খুব চুলকাচ্ছে, এটা হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস কিছু হতে পারে। অনেক সময় টিউমার থাকতে পারে, বা অনেক সময় ক্যান্সার থাকতে পারে। পরে দেখা গেল খুব জোরে এখানে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, ব্যথাটা এখানে ছড়িয়ে আসছে, এটা হতে পারে একটা কোলাঞ্জাইটিস হচ্ছে, গলস্টোন থেকে হতে পারে। প্রেগনেন্সিতে একটা ভীষণ কমন অনেক সময় দেখা যায় ফিচার, যে সেক্ষেত্রেও কিন্তু ওই সময় জন্ডিস হতে পারে। কিন্তু বেসিক্যালি প্রেগনেন্সি পিরিয়ডে একজন যে প্রেগনেন্ট লেডি, তার জন্য অনেক রেস্ট্রিকশন থাকে, একটা মেডিসিনাল ওয়ে, তার একটা ট্রিটমেন্ট পদ্ধতিতে কন্টিনিউ হয়। তো সেক্ষেত্রে যদি জন্ডিস হয়, কি করা উচিত তার ক্ষেত্রে? সেই ট্রিটমেন্ট পদ্ধতিটা কি সম্পূর্ণ আলাদা? দেখুন, প্রেগনেন্সিতে কারো যদি জন্ডিস ডেভেলপ করে, প্রথমেই চেক করে দেখে নিতে হবে কি কারণে জন্ডিসটা হয়েছে। হেপাটাইটিস A হলো না, E হলো না, B হলো। যদি হেপাটাইটিস E যদি হয়, তাহলে হেপাটাইটিস E তে কিন্তু মর্টালিটি অনেক বেশি, তখন তাকে সাবধানে থাকতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। হেপাটাইটিস B যদি ধরা পড়ে, হেপাটাইটিস B ধরা পড়লে তখন দেখতে হবে তার হেপাটাইটিস B লেভেলটা কত আছে, তার ট্রাইমেস্টার, কোন ট্রাইমেস্টার হয়েছে, ফার্স্ট ট্রাইমেস্টার না সেকেন্ড ট্রাইমেস্টার না থার্ড ট্রাইমেস্টার, আগে থেকে কখন হেপাটাইটিস B পজিটিভ ছিল কিনা। যদি থার্ড ট্রাইমেস্টারে হয়, হেপাটাইটিস B লেভেল যদি অনেক বেশি থাকে, তখন তাকে ওষুধ দিতে হবে। এবং ইমিডিয়েটলি বাচ্চাকেও, তখন বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিতে হবে হেপাটাইটিস B যদি থাকে মায়ের। এবং এই যে আরেকটা ডক্টর, ভীষণ ইচিং হয়, দেখা যায় ইনস্ট্যান্ট তার স্কিনে বিভিন্ন রকম একটা ইরাপশন হচ্ছে, ইচিং হচ্ছে, এটার কারণ কি প্রেগনেন্সি পিরিয়ডে? এটার কারণ হচ্ছে কোলেস্ট্যাসিস হয়। এটা বলে প্রেগনেন্সিতে হয় কি কোলেস্ট্যাসিস হয়, লিভার ওইখানে বাইলটা জমে যাচ্ছে। কোলেস্ট্যাসিস হওয়ার ফলে এরকম ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, এই জন্ডিসটা পারসিস্ট করছে। এবং এই যে জন্ডিসটা ধরা পড়লো, হেপাটাইটিস ধরা পড়লো, সেক্ষেত্রে তখন কি ব্যবস্থা নিতে হয়? যদি হেপাটাইটিস E হয় বা A হয়, সেটা কিন্তু আস্তে আস্তে অটোমেটিক্যালি টেম্পোরারি সাবসাইড করে যাবে। যদি হেপাটাইটিস B ধরা পড়ে এবং তার যদি দেখা যায় যে আগে থেকে হেপাটাইটিস B ছিল, তখন সেই অনুযায়ী ডাক্তারবাবু পরামর্শ মতো তার চিকিৎসা শুরু করতে হবে। বেশ। এই যে এবং কিভাবে বোঝা যায়, কারণ
জন্ডিসটা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে হতে পারে, বিভিন্ন ফেজে হতে পারে, বিভিন্ন বয়সেও হতে পারে। এবার ইনভেস্টিগেশন বেসিক্যালি কি কি থাকে যার মাধ্যমে ধরা যায় যে না এটা হ্যাঁ, আমরা যেটা করি প্রথমে একটা jaundice। রুটিন ইনভেস্টিগেশন করি, রুটিন ব্লাড কাউন্ট করি, তারপরে একটা লিভার ফাংশন টেস্ট করি। লিভার ফাংশন টেস্ট করার পর আমরা হেপাটাইটিস এ যে আইজিএম অ্যান্টি এইচইভি দেখি, হেপাটাইটিস এ দেখি, ই দেখি, সি দেখি, হেপাটাইটিস বি দেখি। এইগুলো দেখার পরে বা যদি দেখা যায় যে কিছুই ধরা পড়লো না, তখন আমরা অটোইমিউন হেপাটাইটিস দেখি, এএনএ চেক করে দেখি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রথ্রম্বিন টাইমটা দেখি, লিভার ফাংশনটা কেমন আছে। এগুলো দেখার পরে সেই অনুযায়ী ওষুধপত্র শুরু করা হয়। একটা বিষয় ভীষণ মানুষের কমন একটা প্রশ্ন থাকে সাধারণত, জন্ডিসটা কি একটা সিরিয়াস কন্ডিশন? দেখুন, জন্ডিসটা একটা সিমটম, তো জন্ডিসটা অনেক সময় সাবসাইড করে যায়, কিন্তু জন্ডিস থেকে অনেক সময় যেটা হয়, অনেক সময় লিভার ফেলিওর হতে পারে। ধরুন কারণ একটা আন্ডারলাইং লিভার ডিজিজ আছে, তারপরে একটা তার জন্ডিস ডেভেলপ করলো, আস্তে 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 দেখা যাচ্ছে তার জন্ডিসটা কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এটা একটা লিভার ফেলিওর হতে পারে। সেটা আমরা জাস্ট অ্যাসেস করে দেখি যে কি প্রবলেম হচ্ছে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা মেডিকেল জন্ডিস যেটা হয়, ভাইরাল হেপাটাইটিস যেটা হয়, সেটা অটোমেটিকলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কারণ লিভারের এনর্মাস রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে, অনেকটা রিজেনারেশন করতে পারে লিভার, তার ফলে আস্তে আস্তে অনেক সময় ঠিক হয়ে যায়। কিন্তু তার যদি একটা ক্রনিক লিভার ডিজিজ আন্ডারলাইন থেকে থাকে, ধরুন একটা সিরোসিস লিভার আছে বা অন্য কোনো কারণে একটা ক্রনিক লিভার ডিজিজ আছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভারির সময় লাগে অনেক। তার মানে যদি লিভারে দেখা যাচ্ছে কোনো ডিজিজ কন্ডিশন রয়েছে প্রিভিয়াস, মানে আগে থেকেই রয়েছে, তারপরে জন্ডিস হলে সেটা অনেক সিরিয়াস হতে পারে। সুতরাং এই কারণেই বোধহয় যে যদি মানুষের মধ্যে দেখা যাচ্ছে এরকম বেশ কিছু চেঞ্জেস আসছে, ইয়েলো ডিসকালারেশন রয়েছে, সেটাকে জন্ডিস বলছে, তাহলে একেবারে ঘরোয়া টোটকা যে পদ্ধতিগুলো অনেকে অ্যাপ্লাই করে থাকেন, অনেকে বলেন তো নানা রকম, এখনো গ্রাম বাংলায় কিন্তু জন্ডিস হলে নানা রকম মানুষ আছেন যারা দই পড়া বা এই জাতীয় বেশ কিছু জিনিস রয়েছে, তাতে যাওয়া আদৌ বোধহয় উচিত নয়। সবসময় মনে রাখবেন যে ট্রিটমেন্টটা যেন সাইন্টিফিক হয়। এই যে আমরা যে চিকিৎসাটা যেটা করি সেটা কিন্তু সাইন্টিফিক, এটা সাইন্টিফিক এভিডেন্সের উপর বেসড। নর্মালি আপনার যদি ভাইরাল হেপাটাইটিস থাকে তাহলে আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কিন্তু যদি দেখা যায় ক্রনিক লিভার ডিজিজ আছে, তার থেকে জন্ডিস ডেভেলপ করেছে, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই কোনো আপনার লিভার ডিকম্পেনসেট করে গেছে। সেই ডিকম্পেনসেট করে গেলে তার ব্যবস্থা অন্যরকম করতে হবে। এবং ডক্টর এই ক্ষেত্রে বোধহয় অনেক বেশি রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার কারণ যদি এই যে ঘরোয়া অ্যাপ্লিকেশনগুলো করতে থাকে, টোটকা অ্যাপ্লিকেশন, তাতে দেখা যাচ্ছে প্রসিডিওর অনেক বেশি ডিলে হয়ে যাচ্ছে, তাতে কেসটা কিন্তু অনেকটাই সিরিয়াস দিকে যেতে পারে যদি কোনো আন্ডারলাইং কজ থাকে। সুতরাং যদি কোনো চেঞ্জেস আসে অবশ্যই ডক্টরের সাথে কনসালটেশন, ডক্টরের কাছে যাওয়া উচিত, ডক্টরের কাছ থেকে কনসালটেশন নেওয়া উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট পদ্ধতি এগিয়ে চললে সুস্থ হবেন। বেশ কিছু মিথ এখনো কিন্তু রয়েছে জন্ডিসকে নিয়ে, কারণ জন্ডিসটা অনেকে খুব হালকাভাবে নেন, কিন্তু বিষয়টা তা নয়। যদি সত্যি জন্ডিস হয়ে থাকে হালকাভাবে ডক্টরের কথা অনুযায়ী উঠে হলে সেক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে সেরে ওঠা সম্ভব, কিন্তু যদি কোনো আন্ডারলাইং কজ থাকে, হয়তো অনেক প্রবলেম রয়েছে লিভারে আগে থেকে, সেক্ষেত্রে লাইফ রিস্ক হতেই পারে। আর একটা লিভারে একটা ডক্টর, এই যে জন্ডিস, তার ট্রিটমেন্ট কি শুধুমাত্র মেডিসিনাল ওয়েতেই, ওষুধ দিয়েই হয়? হ্যাঁ, বেসিক্যালি লিভারে ভাইরাল হেপাটাইটিস যে জন্ডিসটা যেটা হয় সেটা স্পন্টেনিয়াসলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়, একটু জাস্ট সাপোর্টিভ থেরাপি লাগে, খুব বেশি ওষুধ লাগে না, তাতে এমনিতেই ঠিক হয়ে যায়। আর একটা কমন যেটা মানুষ বুঝতে পারেন না, অনেক সময় বলা হয় সাইলেন্ট কিলার যদি ফ্যাটি লিভার হয়, এবং বেশিরভাগ মানুষের কিন্তু এখন তথ্য অনুযায়ী যখনই দেখা যাচ্ছে ইউএসজি করছে তিনি জানেনও না, বেশিরভাগ বেরিয়ে আসছে কি ফ্যাটি লিভার। অ্যাকচুয়ালি ফ্যাটি লিভারটা কেন হচ্ছে আর এটা সিমটমস গুলো কি আছে? ফ্যাটি লিভারের মেইন কারণ হচ্ছে যে এক্সেসিভ এনার্জি ইনটেক, সেই তুলনায় আপনার পরিশ্রম বেশি হচ্ছে না, এই এনার্জি ব্যালেন্সে গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনার যতটা খাওয়া দরকার তার থেকে যদি আপনি বেশি খান, কিন্তু আপনি যদি কোনো এক্সারসাইজটা করলেন না, নর্মালি আমাদের নিয়ম আমরা বলি আপনি আধ ঘন্টা করে রোজ হাঁটুন 150 মিনিট পার উইক, সেটা না করে আপনি শুধুমাত্র হয়তো বাইরের জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছেন, কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছেন, ইরেগুলার টাইম শিডিউল হচ্ছে, তার ফলে কি হচ্ছে আপনার আস্তে আস্তে যে পরিমাণ খাবার লাগে সেই বাকিটা যে এক্সেস যে খাবারটা থেকে যাচ্ছে সেই পরিমাণে সেটা কার্বোহাইড্রেট যেটা এক্সেস যেটা খাচ্ছেন সেটা হয়তো জমে যাচ্ছে লিভারে ফ্যাট হিসাবে, ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল হিসেবে জমে যাচ্ছে, এবং সেটা থেকেই আস্তে আস্তে ফ্যাটি লিভার হচ্ছে। সেটার জন্য সবসময় এক্সারসাইজটাই আমরা বলি প্রায়োরিটি দিই এবং ওয়েট রিডাকশন করতে বলি। ওয়েট রিডাকশন করলেই আস্তে আস্তে এই ফ্যাটি লিভারটা ঠিক হয়ে যাবে। এই ফ্যাটি লিভার কি বিভিন্ন গ্রেডের আছে না শুধু ফ্যাটি লিভার, আর এটা ঠিক ঠিক কতটা মারাত্মক হতে পারে? ফ্যাটি লিভার যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় বা যদি ঠিকমতো না করা হয় তাহলে ফ্যাটি লিভার থেকে সেটা যেটাকে বলা হয় এখন MASLD বলা হয়, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোরিক লিভার ডিজিজ,
এই MASLD থেকে MASH হয়ে যাবে, স্টিয়াটোটিক হেপাটাইটিস হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীকালে কিছু কিছু মানুষের সিরোসিস লিভারও হতে পারে। একটা মানুষের ফ্যাটি লিভার প্রথমে দেখা যাচ্ছে ধরা পড়ছে না, কারণ বলা হয় যে এটা শোনা যায় লিভারটা নাকি অনেকটা ড্যামেজ করলে তারপর দেখা যায় কিছু কিছু সিমটমস হিসেবে ধরা পড়ে। একটা রেগুলার চেক আপ যদি কোনো মানুষ করলেন, ফ্যাট লিভার ধরা পড়ে গেল, আর্লি ডিটেকশন, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট পসিবল। যদি একটু ডিলে হয়, ডিটেকশনে ডিলে হয়, সেক্ষেত্রে মানে কি কি সমস্যাই বা হতে পারে, ট্রিটমেন্ট আমরা দেখি কিছু কিছু ব্লাড টেস্ট করে দেখি, অ্যাপ্রি স্কোর দেখি এবং ফাইব্রোস্ক্যান লিভার করে দেখি যে লিভারে ফাইব্রোসিস কিছু হয়েছে কিনা। যদি ফাইব্রোসিস না হয়ে থাকে, যদি শুধু ফ্যাটি লিভার থাকে, তাহলে ওয়েট রিডাকশন করলেই ঠিক হয়ে যায়। এবং অনেক সময় আর্লি ফাইব্রোসিসও রিভার্সাল হয়ে থাকে, সেই জন্যই তাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো ফলো করতে হবে। ডক্টর, এই যে ওবেসিটি আমরা বলছি, মানে ওয়েট রিডাকশনের কথা, মানে ওবেসিটি, এখন কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষকে হেভি ওয়েট রয়েছে। অনেকে সচেতন, কিছু মানুষ এখনো সচেতন হননি। এই মানে হেভি ওয়েটের সাথে ফ্যাটি লিভারের ঠিক কি সম্পর্ক, মানে কিভাবে জুড়ে আছে? ওয়েট বাড়লেই কি হবে, তখন এক্সেসিভ যে খাবার, যেটা আমাদের যে ক্যালোরি যেটা থেকে যাচ্ছে, যেটা কাজে লাগছে না, সেটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে লিভারে, ডিপোজিট হয়ে যাবে ট্রাইগ্লিসারাইড হিসাবে, ফ্যাটি লিভার হিসাবে, ফ্যাটি অ্যাসিড। এই যে বিভিন্ন জায়গায়, এছাড়া একটুপিক ডিপোজিশন হয়, ধরুন পেটে চর্বি হয়ে যাবে, ভিসেরা যে আমাদের যে ভিসেরাগুলো আছে, ভিসেরার চারিদিকে ফ্যাট জমে যাবে, একটুপিক ফ্যাটস, এবং হার্টের চারিদিকে চর্বি জমে যাবে। বিভিন্ন জায়গায় যে এই যে চর্বি জমে যাচ্ছে, একটুপিক ফ্যাট, এখান থেকে হয় কি ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন। এই ক্রনিক ইনফ্লামেশন থেকে পরবর্তীকালে কি হয়, সেখান থেকে ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, বিভিন্ন অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, এই বিভিন্ন প্রবলেমগুলো অ্যারাইজ করবে। এবার যে বিশেষ বিষয়টা আসে ওঠে, যে মানুষ যতক্ষণ না কোনো একটা বিশেষ সিরিয়াস কন্ডিশনে আসে, চট করে অনেকেই আছে ডক্টরের কাছে যেতে চান না, অথচ দেখা যাচ্ছে তার হেভি ওয়েট রয়েছে, কিংবা হয়তো বা হেভি ওয়েট না হয়েও তার একটা ফ্যাটি লিভার রয়েছে। বেসিক্যালি কি এমন কোনো লক্ষণগুলো কোনো আছে যেটা জানান দিয়ে যায় যে না, এবার ডক্টরের কাছে যাওয়া উচিত, মেবি এটা ফ্যাটি লিভার? যদি দেখা যায় ওয়েট খুব বেশি আছে, তার ধরুন একটা পেটে ব্যথা করছে, তা হয়তো ঠিকমতো খাবার দাবার ঠিকমতো হজম হচ্ছে না, একটা ডিসপেপসিয়ার মতো হচ্ছে, তখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। ডিসপেপসিয়া একটা বড় ইন্ডিকেশন কি? অনেক সময় হতে পারে। আচ্ছা, এরপর লিভারের যে অনেকগুলো ডিজিজের কথা আমরা শুনতে পাই, আরো একটা শুনতে পাই, সেটা হচ্ছে লিভার সিরোসিস। সিরোসিসটাকে আমরা কোনটাকে বলছি? এটা কি বলা যায় অনেকটা এন্ড স্টেজের দিকে সিরোসিস? হ্যাঁ, এই যে নর্মালি আমাদের যে লিভারের আর্কিটেকচার থাকে, ধরুন একটা নর্মাল আর্কিটেকচার, আমরা যখন হিস্টোলজি করে দেখি, সেই নর্মাল আর্কিটেকচার যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভারে কি হচ্ছে, লিভারটা তখন নোডিউল তৈরি হচ্ছে, ফাইব্রাস স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এই যে ইরেগুলার একটা হচ্ছে লিভার যে তৈরি হলো, নোডিউল তৈরি হলো, ফর্মেশন হলো, এবং সেটা ফাংশনালি ডেফিসিয়েন্ট, মানে যেটা হচ্ছে নর্মাল যে লিভার যেটা কাজ করতে যেভাবে, সেভাবে কাজ করতে পারছে না, তখন আমরা এটাকে বলি সিরোসিস লিভার। লিভারের আর্কিটেকচারটা পাল্টে যাচ্ছে, ফাইব্রোটিক স্ট্যান্ডস হচ্ছে, নোডিউল ফর্মেশন হচ্ছে, এবং সেই লিভারটা ফাংশনালি ডেফিসিয়েন্ট, এটাকে আমরা বলি লিভার সিরোসিস। এইটা একটা মানে সাংঘাতিক কন্ডিশন। ডক্টর, আদৌ কি এই সিচুয়েশন থেকে ফিরে আসা যায় একটা মানুষ নরমাল লাইফ লিড করে? অনেক সময় এটা নরমালাইজ হতে পারে, তবে যদি এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে, যদি কারো লিভার সিরোসিস হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে তাকে কম্পেনসেটেড অবস্থায় রাখা, মানে যাতে সে ডিকম্পেনসেট না করে। ডিকম্পেনসেট ব্যাপারটা কি? ডিকম্পেনসেশন হচ্ছে ধরুন কারোর লিভার সিরোসিস থেকে জন্ডিস হয়ে গেল, তার পেটে জল জমে গেল, এগুলোকে বলা হয় ডিকম্পেনসেশন। এটা যদি প্রিভেন্ট করতে হয়, তাহলে কিন্তু তখনই তাকে সচেতন হতে হবে, ওয়েট কমাতে হবে, তার আন্ডারলাইন যদি হেপাটাইটিস বি থাকে তার জন্য চিকিৎসা করতে হবে, হেপাটাইটিস সি থাকলে সেটা চিকিৎসা করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। এইগুলো করলে অনেক সময় আস্তে আস্তে রিভার্সালের দিকে যায় আর্লি স্টেজে। কিন্তু অ্যাডভান্স স্টেজে যখন ডিকম্পেনসেট করে যাচ্ছে, তখন পেটে জল জমে যাচ্ছে, তখন জন্ডিস হয়ে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, হয়তো রক্তবমি, কালো পায়খানা, বিভিন্ন প্রবলেম হচ্ছে, তখন আর কিছু করার থাকে না। মানুষ যখন প্রথম সিরোসিস শুরু হয় একটা মানুষের, আর যে লাস্ট এন্ড স্টেজে, দুটোর মধ্যে তো নিশ্চয়ই অনেক তফাৎ থাকবে ডক্টর। এবং এই যে যে লক্ষণগুলোর কথা বলছেন যে কিছু কিছু চেঞ্জেস দেখতে পাবে, সেগুলো কিন্তু লিভারের অন্যান্য চেঞ্জেও দেখা যাচ্ছে, যে লিভারে অন্যান্য কোনো ডিজিজ হয়েছে সেক্ষেত্রেও কিছু কিছু সিমিলার থাকছে। কিন্তু সিরোসিস আলাদা করে বোঝার উপায় কি? সিরোসিস আলাদা করে বোঝার উপায় হচ্ছে, আমরা যেটা করি, একটা ব্লাড টেস্ট করি, তাতে আমরা অ্যাপ্রি স্কোর দেখি, আমরা ইউএসজি করে দেখি। ইউএসজিতে আমরা দেখি লিভারের আর্কিটেকচারটা নষ্ট হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে। নর্মাল একটা স্মুথ হোমোজিনিয়াস প্যাটার্ন থাকে, প্লাস আমরা যদি ফাইব্রোস্ক্যান করি, ফাইব্রোস্ক্যানও ধরা পড়ে যাবে তাহলে একটা লিভারের কিরকম ফাইব্রোসিসটা অনেক বেশি হয়ে গেছে। এইভাবে আমরা করি। তারপরে আমরা আরো কিছু টেস্ট করে দেখি, এমনি এন্ডোস্কোপি করে দেখি কোনো ভ্যারিক্স আছে কিনা,
সেই এন্ডোস্কোপিতে ভ্যারিক্স পাওয়া গেলে সেটা ব্যান্ডিং করতে হয়, কিছু ওষুধপত্র খেয়ে যেতে হবে, এইভাবে ম্যানেজমেন্ট করা হয়। কমপ্লিকেশনস বেসিক্যালি কমপ্লিকেশনের মধ্যে ধরুন একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে যে রক্ত বমি, কালো পায়খানা, হয়তো প্রফিউজ ব্লিডিং হয়। এটা অনেক সময় এমন হতে পারে একটা লাইফ থ্রেটনিং হেমারেজ হতে পারে। সাডেনলি হয়তো দেখা গেল তার ভিতরে শিরাটা ছিঁড়ে গিয়ে তার রক্ত বমি শুরু হয়ে গেল। তার একটা লিভার এনকেফেলোপ্যাথি, হেপাটিক এনসেফেলোপ্যাথি হতে পারে, মানে অজ্ঞান হয়ে গেলেন। বা একটা হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, মানে ইউরিন আউটপুটও কমে গেছে, ইউরিন ঠিকমতো হচ্ছে না। বা একটা স্পন্টিনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে, পেটে ব্যথা করছে, জ্বর হচ্ছে, এগুলো প্রবলেম হতে পারে। অনেক সময় ডিলে স্টেজে পরবর্তীকালে হয়তো লিভার ক্যান্সারও হতে পারে। আচ্ছা, মানে একটা লিভারের কোনো রকম ডিজিজ হলো, একটা ফ্যাটি লিভার, সেখান থেকে হয়ে গেল সিরোসিস হতে পারে, এবং তারপর চলে এলো লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই জন্যই বোধহয় প্রত্যেকটা ছোট ছোট বিষয়কেও মানুষকে ভালো করে লক্ষ্য রাখা উচিত, যে কিছু কিছু চেঞ্জেস আসছে, এটাকে ডিলে করলে চলবে না। একদমই তাই। এবং ফেলে রাখলে খুব একটা সিরিয়াস কন্ডিশনেও তাদের আসতে পারে। ডক্টর, একজন সিরোসিস একটা কন্ডিশন নিয়ে এলেন, সেক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে? সিরোসিসে আমরা দেখি যে কম্পেনসেটেড আছে না, ডিকম্পেনসেটেড আছে। যদি কম্পেনসেটেড অবস্থায় থাকে তাকে আমরা সাপোর্টিভ থেরাপি দিয়ে রাখি। যেমন আমরা দেখি আন্ডারলাইন কি কারণে সিরোসিসটা হলো, এটা হেপাটাইটিস বি না হেপাটাইটিস সি না অটোইমিউন হেপাটাইটিস, কি কারণে হলো সে অনুযায়ী চিকিৎসা করা হয়। আর আমরা বলি তাকে ডায়েট রেস্ট্রিকশন করতে বলি, ডায়েটের মধ্যে নুনটা কম খেতে বলি, হ্যাঁ এইটা ফলো করতে বলি। প্লাস আমরা কিছু রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিই, সেগুলো ফলো করতে বলি। এটা ফলো করলে উনি অনেক দিন ভালো থাকবেন। কিন্তু ওনারা যদি ঠিকমতো ফলো না করেন তাহলে কি হবে, আস্তে আস্তে কম্পেনসেটেড অবস্থা থেকে ডিকম্পেনসেটেড অবস্থায় চলে যান। ডিকম্পেনসেট মানে দেখুন পেটে জল জমে গেছে, পা ফুলে গেছে, রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, এইগুলো হয়ে গেলে তখন তাকে ভর্তি করে তাকে ব্যান্ডিং করা, তার অন্যান্য সাপোর্টিভ থেরাপি দেওয়া, এগুলো করে যেতে হবে। সিরোসিসের সাকসেস রেট কতটা? আসলে যদি দেখা যায় যে সে একটা সিভিয়ার, একটা যে কোনো সিভিয়ার কন্ডিশন, সেটা অনেক বেশি রিস্ক ফ্যাক্টর, তখন তার মানে লাইফ সেভিংটা অনেকটা রিস্ক হয়ে যায়। সিরোসিসে কম্পেনসেটেড অবস্থায় আমরা পেশেন্টকে বহুদিন রাখতে পারি যদি উনি ফলো করেন আমাদের কথা ঠিক মতো। আর যদি ডিকম্পেনসেটেড হয়ে যায় তাহলে কিন্তু 2 বছরের মধ্যেই, একবার ডিকম্পেনসেট করে গেলে 2 বছর 2.5 বছরের মধ্যেই অনেক পেশেন্টই মারা যান। আর একটা যে বিষয় ডক্টর, এই যে আপনি বললেন যে নুনের কথা বলতে মনে এলো, বহু এমন কিছু ডিজিজ রয়েছে, মানুষকে বলা হয় যে রেস্ট্রিকশন হচ্ছে নুনটা একেবারে রেস্ট্রিকশন, সেটা। আর তার সাথে বলা যায় যে চিনি, এটাও ঠিক শরীরের জন্য ভালো নয়। কি কি ক্ষতি হয় বেসিক্যালি নুনটা যদি ইউজ করা বেশি খেলে? হয় কি, সল্টটা বেশি খেলে হয় কি আমাদের শরীরে আরো বেশি ইডিমা হয়ে যায়। ইডিমা হয়ে যায়, তখন ব্লাড প্রেশারটা বাড়ে। সেই জন্য আমরা ডায়াবেটিসে বলি বা ব্লাড প্রেশার থাকলে বলি যে আপনি বেশি নুন খাবেন না, পাতে এক্সট্রা নুন খাবেন না। যেটা রান্নায় দেওয়া হলো বা সেটাই ঠিক আছে, তার বেশি দিন খাবেন না। এটা প্রত্যেকেরই এই অভ্যাসটা করা উচিত। মানে এটা একটা ক্ষতিকারক, সুতরাং ক্ষতিকারক জিনিসগুলো লাইফ থেকে দূরে সরানোই ভালো। আর ডক্টর, এই যে আমরা যেটা বলছিলাম যে সিরোসিস থেকে দেখা গেল একটা লিভার ক্যান্সার হয়ে গেল, লিভার ক্যান্সার মানে এর বেসিক্যালি কারণ একটা অবশ্যই সিরোসিস। আর কি কি ক্ষেত্রে মানে কি কি কারণ হয় এবং সিমটমস গুলো আলাদা করে বোঝা যায় কি করে যে এটা একটা লিভার ক্যান্সার? অনেক সময় কি হয়, ধরুন কারোর হয়তো হেপাটাইটিস বি পজিটিভ আছে, উনি হয়তো চিকিৎসা করালেন না, জানতেও পারলেন না, হেপাটাইটিস বি থেকে একটা লিভার ক্যান্সার হতে পারে। বা হেপাটাইটিস সি পজিটিভ আছে, সেটা উনি জানলেন না, সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। বা এমনি সিরোসিস লিভার হলে সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। সেই জন্য যদি দেখা যায় ধরুন কারোর একটা পেটে জল জমেছে, ডিকম্পেনসেটেড অবস্থা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার পেটটা ফুলে যাচ্ছে, মাঝে মধ্যেই তার জলটা বার করতে হচ্ছে, এরকম যদি হয় তখন আমরা সন্দেহ করি হয়তো লিভার ক্যান্সার হতে পারে। তখন আমরা আলফা ফিটোপ্রোটিন, ট্রাইফেজিক সিটি স্ক্যান, বিভিন্ন এগুলো করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি যে লিভার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে কিনা। আর একটা কারণে লিভার ক্যান্সার হয়, ধরুন কারোর একটা লিভারে হয়তো এটা ছিল ক্যান্সারই আছে, সেখান থেকে ছড়িয়ে পড়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। বা হয়তো তার অন্য কোথাও লাং ক্যান্সার আছে, সেখান থেকে লিভারে ছড়িয়ে পড়তে পারে। এই লিভারে অনেক সময় অনেক ক্যান্সার বাইরে, ধরুন লাংসে ক্যান্সার ছিল বা ব্রেস্টে ক্যান্সার ছিল, সেখান থেকে লিভারে ছড়িয়ে পড়লো, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। এবং বহু মানুষকে এটাও দেখা যায় যে অনেক সময় পেটে জল জমে গেছে, সেই জলটাই কিন্তু বার করা হয় ধীরে ধীরে। এবং এই অবস্থা থেকে আদৌ কি একটি মানুষ সুস্থ হতে পারে? পুরোপুরি সুস্থ করা যাবে না, কিন্তু তার সিমটোমেটিক রিলিফ দেওয়ার চেষ্টা করি আমরা। জলটা না বার করলে হয় তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য আমরা যেটা করি ইন্ট্রাভেনাস আমরা অ্যালবুমিন দিয়ে আমরা পার লিটার ফ্লুইড ড্রেন করলে আর 8 গ্রাম অ্যালবুমিন দিয়ে দিই, তাহলে হচ্ছে কি কষ্ট অতটা কমে না। যদি অ্যালবুমিন না পারে তাহলে নর্মাল স্যালাইন দিই আমরা।
এভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করা হয়। মানে এটা কি শুধু ম্যানেজমেন্ট পারপাস? ম্যানেজমেন্ট পারপাস। মানে এইটা কি মানে পেশেন্টটা পুরোপুরি কিওর হবে আবার লিভারে আবার জল জমে যাবে। আচ্ছা, একবার যা সিরোসিস হয়ে গেল তার জল জমতেই থাকবে। সাধারণত ডিউরেশনটা কিরকম থাকে? ডিউরেশনটা ডিপেন্ড করছে তার কোন স্টেজে আছে। যদি খুব আর্লি স্টেজে থাকে তাহলে আস্তে আস্তে জমবে। আমরা কম্পেনসেটেড অবস্থায় থাকলে ডিকম্পেনসেশন, আর্লি ডিকম্পেনসেশন হয়ে যায়, অতটা তখন বেশি জল জমবে না। কিন্তু অ্যাডভান্স স্টেজে আরো খুব তাড়াতাড়ি জমবে, বা ক্যান্সার হয়ে গেলে আরো বেশি জল জমবে। এবং কতদিন পর পর জেনারেলি জলটাকে ডিপেন্ড করে সেই পেশেন্টের উপর, কতটা তার হিমোডাইনামিক স্ট্যাটাস, তার কতটা ফ্লুইড আছে, তার কতটা কষ্ট হচ্ছে সেই অনুযায়ী। না, একটা তো কিছু কিছু তো এমন স্টেজ থাকে দেখা যাচ্ছে যে এত পরিমাণ জল যদি বার করে নেওয়া হয় সেটা লাইফ রিস্ক হতে পারে ওই সময়, এবং কতদিন পর সে আবার নেক্সট টাইম জল বার করার জন্য আসতে পারে, এরকম তো একটা নিশ্চয়ই ব্যাপারটা হচ্ছে কি, যখন এরকম জল জমছে, সিরোসিস লিভার হচ্ছে, তখন আমরা নর্মালি ধরুন ওই কষ্ট কমানোর জন্য হয়তো 2.5 লিটার বা 2 লিটার এরকম জল বার করলাম, আবার অ্যালবুমিন দিলাম, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে বারবার জল বার করার পরেও তার বারবার জমে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলি রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। ম্যাক্সিমাম ডোজ ডায়াবেটিস দেওয়ার পরেও যদি দেখা যায় যে এরকম জল জমে যাচ্ছে, তখন আমরা বলি রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। তখন আমরা বলি লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস, মানে একসঙ্গে 5 লিটার জল বার করে দিই, লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস করি। অথবা আমরা টিপস করতে পারি। টিপস একটা প্রসিডিওর, ট্রান্সহেপাটিক ইন্ট্রাজুগুলার পোর্টোসিস্টেমিক টেনশন টিপস, ওই টিপস করা যেতে পারে। মানে একটি মানুষের যখন এরকম জল জমে যাচ্ছে সেটা কিন্তু একটা এমন সিচুয়েশন, সেক্ষেত্রে পুরোপুরি মানুষটা দেখা যাচ্ছে সুস্থ হয়ে আসতেও পারে, তো স্টেজ অনুযায়ী আপনার কথায় যেটা উঠে গেল, কিছুটা হয়তো ভালো থাকতে পারে, অনলি ম্যানেজমেন্ট পসিবল ওই সময় দাঁড়িয়ে। পুরো কিওর করা যাবে না, পুরো কিওর করা যাবে না। এই যে জল জমাটা স্টার্ট হয়, এটা সাধারণত কোন সময় থেকে স্টার্ট হয়? যখন লিভারটা ডিকম্পেনসেট করতে থাকে, পোর্টাল ব্লাড প্রেশারটা, পোর্টাল হাইপারটেনশন হয়ে গেল, তখন থেকে আস্তে আস্তে জল জমতে শুরু করে যায়। আচ্ছা, এরপরে আরেকটা, যখন দেখা যাচ্ছে লিভার আর কাজ করে না, লিভারের ফাংশনটা তেমন নেই, তখন একটা বিষয় আসে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। যেভাবে এখন তো বর্তমান সময় অত্যাধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি, বহু অর্গান কিন্তু ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়। সেক্ষেত্রে ডক্টর, এই যে যদি এরকম লিভার ট্রান্সপ্ল্যান্টেশন সাধারণত কোন সময় দাঁড়িয়ে ভাবেন? নিশ্চয়ই জল জমে গেল, একটা ক্রাইটেরিয়া আছে, মেল ক্রাইটেরিয়া আছে, এবং আরো অনেক স্কোরিং আছে, লিলি স্কোরিং আছে, বিভিন্ন স্কোরিং করে সাধারণত সার্জনরা যারা ঠিক করেন যে এই পেশেন্ট লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য উপযুক্ত, তখন তাকে এনলিস্ট করা হয়। তখন দেখা হয় তাকে কে ডোনারকে দেবে। হ্যাঁ, সাধারণত ক্যাডাভার ডোনারও পাওয়া যেতে পারে বা লাইভ ডোনারও পাওয়া যেতে পারে। ধরুন ছেলের একটা সিরোসিস লিভার হয়েছে, বাবা লিভারে একটা পোর্শন দিলেন, ঠিক আছে। এরকম অনেক হয়েছে, ধরুন একদম বাচ্চা, খুব তার ছোট বাচ্চা থেকে তার লিভার বাইলে একটা স্টেনোসিস হয়ে গেছে, হয়তো সেটা বাচ্চা হয়তো 10 দিনের বাচ্চা, কনজেনিটাল বিলিয়ারি অ্যাট্রেসিয়া হয়ে গেছে, মানে একদম বাইল নামছে না। তখন তার বাবা হয়তো লিভারে একটা পোর্শন দিলেন। সেই বাচ্চারই যখন 20 বছর পরে, আমাদের যিনি আছেন ওয়ার্ল্ড ফেমাস যিনি সার্জন ডক্টর রেলা, আমাদের চেন্নাইতে ওনার একটা ইনস্টিটিউট আছে, উনি দেখিয়েছেন কিভাবে একটা বাচ্চা মেয়েকে সে পরবর্তীকালে 20 বছর পরে সে কত সুস্থ আছে, একদম নর্মাল আছে। মানে এটা খুব একটা চিন্তার বিষয় নয় না, এটা একদম যদি ঠিকমতো করা হয় একদম নর্মাল লাইফ হয়ে যাবে তখন। এবং এটা দেখা যাচ্ছে ডক্টর, বিভিন্ন মিডিয়ার দৌলতে বেশ কিছু ঘটনা আমরা এরকম দেখতে পেয়েছি, হয়তো কেউ সন্তানকে সুস্থ করার জন্য, কেউ বা তার পেরেন্টসদের সুস্থ করার জন্য লিভার কিন্তু ট্রান্সপ্ল্যান্টেশন সম্ভব হচ্ছে, ডোনেট করছেন তারা, কারণ লিভার একটা অনেক বড় অর্গান, কিছুটা পোর্শন বাদ দিয়েও দিব্যি সুস্থ থাকা যায়, এইরকম বিষয়টা রয়েছে। তো ডক্টর, সবার আগে এবং বিশেষ করে যেটা জানার বিষয়, যে লিভারের বিভিন্ন রকম ডিজিজ তো আছে, কিন্তু তারপরেও একটি মানুষ কিভাবে ভাববেন লিভারকে সুস্থ রাখার জন্য, ঠিক কি কি ভাবা উচিত, যে কি কি লাইফস্টাইলে ফলো করলে তার লিভারটা বহুদিন পর্যন্ত সুস্থ থাকবে উইদাউট এনি ডিজিজ কন্ডিশন? এটা হচ্ছে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপর একটু হাঁটা চলা করা, 1/2 ঘন্টা হাঁটা, তারপরে যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া দাওয়া করা, টাইম মতো সবকিছু টাইম মতো করতে হবে। ইরেগুলার হলে চলবে না। ইরেগুলার লাইফস্টাইল হলে কিন্তু জীবনটাও ইরেগুলার হয়ে যাবে। যারা এইভাবে রেগুলার ফলো করেন, রেগুলার শিডিউল ফলো করেন, তারাই কিন্তু একদম খুব ভালোভাবে থাকবে, তাদের লিভারও ভালো থাকবে, তাদের কোনো প্রবলেমই হবে না। আর যদি যদি কোনো রকম লিভারের ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হয়, অনেকগুলো সিমটম জানান দেয়, তখন আর ডিলে করা উচিত নয়। একজন মানুষ কখন ভাববেন যে এবার আমার নিশ্চয়ই ডক্টরের কাছে যাওয়া উচিত? যারা ডিলে করেন, কিছু মানুষ আছে অনেক সচেতন, কিছু কিছু চেঞ্জেস দেখলেন শরীরে, ইনস্ট্যান্ট তারা একজন ফিজিশিয়ানের পরামর্শ নেবেন, কিন্তু কিছু মানুষ
অনেক কিছু কিন্তু দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু ওভারলুক করে যান। ঠিক আছে, না, বছরে অ্যাটলিস্ট আপনার নর্মাল থাকলে একবার চেক আপ করে দেখা উচিত। আপনার ব্লাড প্রেশার কেমন আছে, প্লাজমা গ্লুকোজ সুগার কেমন আছে, আপনার ইউএসজি করে দেখে নেওয়া যে আপনার লিভারটা ঠিক আছে কিনা বা অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা। এইভাবে কিন্তু প্রতি বছরই প্রত্যেক মানুষেরই অ্যাডাল্ট হয়ে গেলে করা উচিত এটা। কি কি হলে বেসিক্যালি আরো বেশি সচেতন হয়ে যাওয়া উচিত? মানে হয়তো কোনো রোগ রয়েছে শরীরে, মানে সাধারণত মানুষ কখন ভাববেন যে এটা একটা অ্যালার্মিং সিমটম হতে পারে? অ্যালার্মিং সিমটম হচ্ছে যদি ধরুন আপনার আস্তে আস্তে পেটটা ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তখনই আপনার ইমিডিয়েটলি ডাক্তারের সাথে দেখা উচিত, যোগাযোগ করা উচিত, ইউএসজি করা উচিত যে পেটে কোনো জল জমছে কিনা। পেটে জল জমলে অনেক সময় লিভার সিরোসিস ছাড়াও অনেক কারণে জল জমতে পারে, যেমনি একটা টিবি পেরিটোনাইটিস, যদি টিবি হয় তার থেকেও জল জমতে পারে, বা ক্যান্সার থেকেও জল জমতে পারে, বা ফিমেল মেয়েদের অনেক সময় ওভারিয়ান টিউমার থেকেও সেটা হতে পারে। সেটা অ্যাসেস করে ডাক্তারবাবু দেখবেন যে কি কারণে জলটা জমছে, সেই অনুযায়ী ব্যবস্থা করবেন। মানে একটা হেলদি লাইফস্টাইল এবং তার সাথে সুস্থ থাকার যাবতীয় যা চাবিকাঠি সবসময় কিন্তু লাইফস্টাইল ডক্টর বলে থাকেন। তার সঙ্গে যেটা বললেন যে একটা খুব সুন্দর গাইডলাইন ডক্টর, সকাল থেকে রাত পর্যন্ত নিজের জন্য কিছুটা এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস, সমস্ত কিছু নিয়ে একটা সুস্থ জীবনযাপন। লিভার, ডক্টর, এই যে আমরা লিভারের কথা বলছি, লিভারে নানা রকম ডিজিজের কথা যখন বলছি, আরেকটি বিষয় উঠে আসে, আজকের সময় দাঁড়িয়ে বাচ্চারাও এফেক্টেড। প্যারেন্টসরা কিভাবে সচেতন থাকবে? বাচ্চার জন্য কি কি করবেন তারা? অল্প বয়সেরা বাচ্চারা রয়েছে। প্রথমেই বাচ্চাদেরকে বেশি খাওয়ানো চলবে না, বাচ্চাদের ওয়েট না বাড়ে একদম প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। বাচ্চাকে রেগুলার এক্সারসাইজ হ্যাবিটের মধ্যে ফেলতে হবে, এবং বাচ্চাকে দেখে নিতে হবে যে তার বাচ্চার মধ্যে কোনো হেপাটাইটিস বি বা সি কিছু আছে কিনা। এমন হতে পারে হয়তো মায়ের হেপাটাইটিস বি ছিল, চেক হয়নি, সেটা বাচ্চার মধ্যে ট্রান্সমিট হয়ে গেছে, তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকদিন প্রত্যেকটি মুহূর্ত আমরা যদি একটু সজাগ হতে পারি, সচেতনতা নিতে পারি, তাহলে আমাদের লাইফটা খুব সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সুস্থতার সাথে বাঁচতে পারবো। লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। আজকে যা কিছু তথ্য উঠে এলো ডক্টরের আলোচনার মধ্যে দিয়ে, এবং যা কিছু সতর্ক বার্তা উঠে এলো, এখন থেকেই যদি সবকিছু আমরা ফলো করে চলতে পারি, মেনে চলতে পারি, তাহলে কোনো রোগ লিভারে দানা বাঁধলেও আমরা সঠিক সময় ফিজিশিয়ানের কাছে যেতে পারি, সেরে উঠতে পারি। সুতরাং ভয় নয়, সজাগ সচেতনতা অনেক বেশি দরকার। আজকের মতো হেলথলাইন এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।